তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছো, অনলাইন ক্লাসে তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলো চর্চা করতে পারছো। তোমরা জানো আমি তোমাদের সাথে অনার্স তৃতীয় বর্ষে সিস্টেমেটিক্স যে বইটি রয়েছে সেটি আমি পড়াই। আজও আমি সেই সিস্টেমেটিক্স বইটি নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রজাতি, এবং সেই প্রজাতি বিষয়ক আলোচনা করার জন্য আমি যে বইটির সহায়তা নিচ্ছি সেই বইটি হচ্ছে কে.এম. আওরঙ্গজেব স্যারের বই। তোমরা এটা জানো, কে.এম. আওরঙ্গজেব স্যারের একটা বই আছে, এটা সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি, ফ্যামিলি প্ল্যানিং হিসেবে পাওয়া যায় বাজারে। তোমরা চাইলে সেই বইটি থেকে সহায়তা নিতে পারো। তো তোমাদের যে প্রজাতি বিষয়ে ধারণা দেব সেটির প্রথমে যে কথাটি বলবো যে এটা একটা প্রজাতি হচ্ছে একটি অপরিবর্তনীয় সত্তা, যেটা বিভিন্ন জীবগোষ্ঠী থেকে বংশানুক্রমিকভাবে সন্তান সন্ততির মাধ্যমে পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষে অবিকলভাবে একটা বংশ ধারাবাহিকভাবে ক্রমে পরিবর্তন হয় এবং তার মাধ্যমে যেসব নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে এবং অপরিবর্তিত অবস্থায় বিভিন্ন ধরনের জিন ভাণ্ডারেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই বিষয়গুলি হচ্ছে মূলত প্রজাতি। তোমরা জানো যে সিস্টেমেটিক্স কিন্তু এমন একটা বিষয় যেখানে খুব বানিয়ে বলার তেমন কিছু থাকে না। এটা একেবারে চর্চার মাধ্যমে প্রতিটা ওয়ার্ড প্রাসঙ্গিক কথার আলোকে ব্যাখ্যাটা দিতে হয়। তো সেই হিসেবে আমরা যখন প্রজাতির একটি সংজ্ঞা যদি আসে কখনো যে প্রজাতির সংজ্ঞা লিখো, সেক্ষেত্রে কিন্তু আমি এখন যতগুলো কথা বললাম সেগুলো কিন্তু আমার জাস্ট আলোচনা। তুমি কিন্তু পরীক্ষার সময় এভাবে একেবারে যদি কোনো বিজ্ঞানীর সংজ্ঞা লিখতে যাও হুবহু কিন্তু তার সেই সংজ্ঞাটাই লিখতে হবে। যেমন এখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে, আমি কয়েকটা সংজ্ঞা একটু পড়ে শোনাচ্ছি। যেমন বিজ্ঞানী ডোবঝানস্কি একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এরকম: প্রজাতি এমন এক বৃহৎ জননক্ষম সম্প্রদায় যারা এক অভিন্ন জিন ভাণ্ডারের অংশীদার এবং যাদের জিন আদান প্রদান কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। জনন বিচ্ছেদ দ্বারা এরা অন্য জীবের সাথে জিন আদান প্রদানে কখনো সক্ষম নয়। এই যে সংখ্যাটা, এটা কিন্তু তোমার হুবহু লিখতে হবে। এখানে কিন্তু বানিয়ে লেখা বা নতুন একটি ওয়ার্ড ইনক্লুড করা এই ধরনের কিন্তু কোনো কিছুতে তখন সংখ্যাটা কিন্তু হবে না। এবং এখানে যে বিষয়টা বলা হয়েছে যে নিজেদের মধ্যেই কেবল জিনের ভাণ্ডারের আদান প্রদানে সীমাবদ্ধ, সেই ক্ষেত্রে বলা যায় যেমন ধরো তুমি মানুষ একটা প্রজাতি, আবার তোমার ধরো ভিন্ন ভিন্ন যে প্রাণী গোষ্ঠী আছে, যেমন কুকুর, তারপরে তোমার বিড়াল, তারপরে তোমার গরু, অনেক অনেক প্রাণী আছে। সেই একটি প্রাণীর জিন ভাণ্ডার সাথে কিন্তু অন্য আর একটা প্রাণীর সাথে কখনোই প্রজননিক কোনো সম্পর্ক তৈরি হয় না, বা হলেও সেটা কিন্তু বংশ রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তো সেই জন্য আমাদেরকে বলতে হবে যে এখানে যে সুন্দরভাবে দেয়া আছে যে প্রজাতি এমন এক বৃহৎ জননক্ষম সম্প্রদায় যারা এক অভিন্ন জিন ভাণ্ডারের অংশীদার এবং জিনের আদান প্রদান কেবল নিজেদের মধ্যেই এরা সীমাবদ্ধ থাকে।
জনন বিচ্ছেদ দ্বারা এরা অন্য জীবের সাথে জিন আদান প্রদান কখনোই সক্ষম নয়। এইটা গেল একটা। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের তোমার কতগুলো সংজ্ঞা দেয়া আছে প্রজাতি সম্পর্কে। এখানে কিন্তু তোমাদের আর একটা ছোট প্রশ্ন অনেক সময় এভাবে থাকে যে প্রজাতি শনাক্তকরণে কতিপয় বৈশিষ্ট্য নির্ধারণে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো তো মানে বৈশিষ্ট্য আছে সংজ্ঞা আকারে সেগুলো লিখো। এটাও কিন্তু অনেক সময় 4 মার্কের একটা কোশ্চেন থাকে। তোমরা জানো যে প্রজাতি কি, এইভাবে একটা প্রশ্ন থাকতে পারে। আর এখন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো সেইটা। তো এবার আমরা প্রথম এখানে পাবো হচ্ছে টোটাল 6টা বৈশিষ্ট্য পাবো। 6টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা আমি পড়ে শোনাচ্ছি। অভিন্ন উৎপত্তি। একই প্রজাতির সদস্যদের অবশ্যই অভিন্ন পূর্বপুরুষের পপুলেশন থেকে উদ্ভূত হতে হবে। এর অর্থ এই নয় যে তাদেরকে একটিমাত্র জনিত্রী যুগল থেকে উৎপত্তি লাভ করতে হবে, অর্থাৎ প্রজাতির ঐতিহাসিক সত্তা থাকবে। এইটা গেল একটা বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। উৎপত্তি ও বংশলতিকায় প্রজাতিকে একই জীবগোষ্ঠী অংশীদার হতে হবে এবং এই গোষ্ঠী হবে অবশ্যই ক্ষুদ্রতম সুনির্দিষ্ট। গোষ্ঠী নির্ধারণে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ হলেও ক্রোমোজোমীয় এবং মলিকুলার বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরও দিন দিন বাড়ছে। প্রজননিক সম্প্রদায়। যৌন জননক্ষম জীবে একই প্রজাতির সদস্যরা মিলে এক প্রজননিক সম্প্রদায় গঠন করে, অর্থাৎ প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে ও উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য জীবগোষ্ঠী থেকে জননসূত্র অবশ্যই পৃথক হবে। এই যে যতগুলো বৈশিষ্ট্য, 6টা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু সবগুলোই প্রজাতির পূর্ব শর্ত। এই বৈশিষ্ট্যগুলো না থাকলে প্রজাতি কমপ্লিট হবে না। তারপরে আসো বাস্তুগত একক। প্রজাতির সদস্যদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যে যতই প্রভেদ থাকুক না কেন, একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রজাতি গঠনকারী সকল সদস্যকে একই সাথে বসবাস করতে হয়। তবে একই পরিবেশে বসবাসরত অন্যান্য গোষ্ঠী থেকে এরা অবশ্যই পৃথক সত্তার অধিকারী হবে, অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির সদস্যরা কখনোই একই ইকোলজিক্যাল নিজ ভুক্ত হতে পারে না। এরপর আসো জেনেটিক একক। প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদানযোগ্য এক জিন ভাণ্ডার এর এক সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার, যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ ক্ষণকালের জন্য ধারণ করে মাত্র, অর্থাৎ একই প্রজাতির সদস্যদের জেনেটিক ক্যারিওটাইপের মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। এইটাও কিন্তু আর একটা বৈশিষ্ট্য জেনেটিক এককের। আর বিবর্তনিক একক কোনটা? একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে গঠনগত কার্যগত বৈশিষ্ট্যের সর্বাধিক মিল খুঁজে পাওয়া যায়। সর্বাধিক সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সদস্যরা মিলে বিবর্তনিক একক গঠন করে। এখানে দেখো আমি যতগুলি এই যে মানে তোমার বৈশিষ্ট্যগুলি বললাম, এগুলো কিন্তু বানানের কিছুই নেই। এগুলো কিন্তু বানিয়ে লেখা বা নিজে বুঝে কিছু লেখা এরকম ব্যাপার না। এই প্রত্যেকটা যে 6টা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কিন্তু হুবহুই তোমার মানে অনেকটা বলতে গেলে মুখস্থই করা লাগে। কারণ এই বৈশিষ্ট্যগুলো হয় কি যে বিভিন্ন বিজ্ঞানীদের মানে আবিষ্কৃত তথ্য, তো এই তথ্যগুলি আসলে বানাই লেখার কিছু নাই। তোমরা এই বইটা যদি তোমরা ওই আওরঙ্গজেব স্যারের বইটা খোলো, আমার এখানে আছে 20 পৃষ্ঠাতে। তোমরা চাই তোমাদের বইতে হয়তো বা 20 পৃষ্ঠার নাও যদি হয় 24 বা 23 এই আশেপাশেই থাকবে, এবং আমি যতটুকু পড়াচ্ছি ওনার বইটাই আমি ফলো করছি, ওইখান থেকে পড়ে নিলেই কিন্তু হবে। আচ্ছা, এরপরে আসো আর একটু তোমাদের প্রজাতি সম্পর্কিত কিছু মতবাদ নিয়ে আলোচনা করব। আজকে তো সব মতবাদ নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি প্রজাতির সম্পর্কিত আজকে আলোচনাটা যাই হবে প্রজাতি সম্পর্কিত হবে, এবং প্রজাতির ক্ষেত্রে বেশ কয়েকটি মতবাদ আছে। একটা হচ্ছে প্রজাতির অঙ্গ সংস্থানিক মতবাদ, আর একটা হচ্ছে প্রজাতির প্রতিরূপীয় মতবাদ, এরপরে আসছে প্রজাতির নামিক মতবাদ, তারপর একটা আছে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদ।
এই যে যতগুলো বললাম যে জীবতাত্ত্বিক মতবাদ, প্রজাতির অভিব্যক্তি মতবাদ এবং এই মতবাদগুলির কিন্তু আবার কিছু সুবিধা অসুবিধাও আছে। তো এই সবগুলি মতবাদের মধ্যে তোমাদের সাধারণত পরীক্ষায় যে মতবাদটা থাকে সেই মতবাদটা কিন্তু দেখা যায় যে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদটি আলোচনা করো, এইভাবেই প্রশ্নটা সাধারণত থাকে যে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদটি আলোচনা করো। তো আমি তোমাদের জীবতাত্ত্বিক মতবাদটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে প্রতিরূপীয় ধারণা প্রত্যাখ্যাত হওয়ার পর ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শ্রেণীতাত্ত্বিকগণের মনে প্রজাতির নতুন এক ধারণা জন্মলাভ করে, যা জীবতাত্ত্বিক মতবাদ বা বায়োলজিক্যাল প্রত্যয় নামে আত্মপ্রকাশ করে। এই মতবাদের সুস্পষ্ট ব্যাখ্যা মেলে বিংশ শতাব্দীর প্রারম্ভে। জীবতাত্ত্বিক ধারণায় প্রতিরূপীয় নামিক মতবাদের কিছু কিছু উপাদানের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে প্রজাতির স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়, তবে স্বতন্ত্র জীবের জনগোষ্ঠীর সংখ্যায়নের দ্বারা প্রতিরূপিত এই মতবাদ জনগোষ্ঠী এবং তার সংখ্যা এবং জিন ভাণ্ডারের প্রতি লক্ষ্য রাখা হয়। এখানে প্রজাতি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তার তিনটি বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করা হবে। এক হচ্ছে প্রজাতি একটি প্রজননিক সম্প্রদায়। প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম, কিন্তু অন্য গোষ্ঠী থেকে জননসূত্র অবশ্যই পৃথক। তারপর দ্বিতীয় হচ্ছে প্রজাতি একটি বাস্তুগত একক। প্রজাতির সদস্যদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের যতই প্রভেদ থাকুক না কেন, একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রজাতি গঠনকারী সকল প্রাণীকে একই সাথে বসবাস করতে হবে, তবে একই পরিবেশে বসবাসরত অন্যান্য গোষ্ঠী থেকে এরা অবশ্যই পৃথক সত্তার অধিকারী হবে। আর বতে হচ্ছে প্রজাতি একটি জেনেটিক একক। প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদানযোগ্য এক জিন ভাণ্ডার, আর এই সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার, যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ স্বল্পকালের জন্য ধারণ করে মাত্র। উপযুক্ত তিনটি বৈশিষ্ট্য প্রজাতিকে প্রতিরূপীয় ব্যাখ্যার ঊর্ধ্বে স্থান করে দেয় এবং প্রজাতির সংজ্ঞা নিরূপণে যে ধারণা ব্যক্ত হয় তা মায়ারের ভাষায়, যার অন্তর্ভুক্ত জীবগুলো মানে মায়ার কি করছে এই সবগুলো আলোচনা করার মাধ্যমে নিজস্ব একটা মতবাদ দাঁড় করাইছে। সেই মতবাদে কিন্তু উনি 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে 5টি বৈশিষ্ট্যের আলোকে উনি একটি প্রজাতির মোটামুটি একটি সারমর্ম দাঁড় করিয়েছেন। সেই 5টি বৈশিষ্ট্য কি কি? প্রজাতি একটি অভিন্ন জিন ভাণ্ডারের আধার। প্রজাতি একটি অভিন্ন জিন ভাণ্ডারের আধার যাতে জিনের মুক্ত প্রবাহ অক্ষুণ্ণ থাকে। 2, প্রজাতি পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য নিয়ত প্রচেষ্টায় রত। প্রজাতির 3 নাম্বার, প্রজাতির সদস্যরা পরস্পরের মধ্যে জিন বিনিময়ে সক্ষম। 4 হচ্ছে প্রতিটি প্রজাতিরই নতুন প্রজাতি সৃষ্টির ক্ষমতা রয়েছে। 5 নাম্বার, প্রতিটা প্রজাতি আপন বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এই যে 5টা বৈশিষ্ট্য, এটা কিন্তু অনেক সময় তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে মায়ার প্রদত্ত যে 5টি বৈশিষ্ট্য রয়েছে সেই 5টি বৈশিষ্ট্য তুমি লিখো। এটা কিন্তু তোমার 4 মার্কে অনেক সময় এই প্রশ্নটা থাকে। এখানে আমি আজকে অনেকটাই আলোচনা করছি, যেখান থেকে তোমার ছোট প্রশ্ন, ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন, অনেকগুলো প্রশ্নই কিন্তু থাকবে। যেমন আমি লাস্টে আবার একটু বলে দেব নে। তো এখানে আমি আরেকটু বলি, জীবতাত্ত্বিকভাবে প্রতিটা প্রজাতি এক একটি সংরক্ষিত জিন ভাণ্ডার। একই জিন ভাণ্ডারের জিনগুলো সামঞ্জস্যপূর্ণ সংমিশ্রণে বিন্যস্ত এবং তারা প্রাকৃতিক নির্বাচনের দ্বারা অভিযোজিত। দুটি ভিন্ন প্রজাতির মধ্যে জিনের মিশ্রণ ঘটলে উচ্চ জিন সংমিশ্রণের উদ্ভব হয়। জিন সংমিশ্রণ সামঞ্জস্যের অভাবের দরুন এমন অবস্থায় যৌন মিলন সাধারণত ঘটে না, তবে মিলন ঘটলেও তাকে প্রকৃতি নির্বাচন করে না। এক্ষেত্রে স্পষ্ট যে জীববিজ্ঞান প্রজাতি একটা আপেক্ষিক বিষয়।
দেখো এখানে কিন্তু এই যে প্রাকৃতিক নির্বাচন, এটা নিয়ে তোমাদের সাথে আমার ক্লাস হবে। অবশ্যই তোমরা আরো জানতে পারবা, অন্যান্য ম্যামদের কাছ থেকেও জানতে পারবা। এই যে প্রাকৃতিক নির্বাচন মানে কিন্তু প্রকৃতিগত ভাবেই কিন্তু একটা সিলেকশন আসে। এই যে যেমন এখন করোনার বিষয়টা কিন্তু আসতেছে, কারণ এই করোনার সাথে কিন্তু অনেকেই আছে ফাইট করে টিকে থাকতে পারছে, যারা তারাই টিকে যাবে, অর্থাৎ যোগ্যতমের মানে সিলেকশন হবে, টিকে যাবে। আর যারা এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবে না, তারা কিন্তু হারিয়েও যাবে। এইটাই কিন্তু একটা প্রাকৃতিক মানে নির্বাচন মতবাদের একটা উদাহরণ হিসেবে কিন্তু আমরা এটাকে ধরে নিতে পারি। তো সেই হিসেবে তোমরা যদি আসলে পড়ার সময় একটু বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু এটা মনে রাখতে সহজ হবে। আর শুধু একেবারে মানে যদি শুধু মুখস্থ করতে থাকো, তখন কিন্তু মানে মনে রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমি যতটুকু আলোচনা করলাম, সেখানে তোমার আমি মানে কী কী প্রশ্নগুলি তুমি পাবা সেগুলো আমি বলে দেব। আর তাছাড়া তোমাদের এখানে আরও অনেকগুলা প্রশ্ন আছে, আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা করতে আসবো। আর এখানে জীবতাত্ত্বিক মতবাদের কিছু সুবিধা অসুবিধা আছে, সেটা বইতে আছে, তোমরা একটু রিডিং করলে আশা করি পারবা। যদি সময় সুযোগ হয় আমি পরবর্তীতে না হলে এটা নিয়ে আবার আলোচনা করব। আজকে যে বিষয়গুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এবং সেখান থেকে তোমরা মানে কী কী প্রশ্নর অ্যান্সার দিতে পারবা, কী কী প্রশ্ন হবে, এগুলো একটু লাস্ট বুলেটিন আকারে আমি বলে দেব। তোমরা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে তুমি ক বিভাগের জন্য যে প্রশ্নর অ্যান্সারগুলো পাবা সেটা হচ্ছে যেমন প্রজাতি কি, এটা হচ্ছে তোমার সংজ্ঞা ক বিভাগের জন্য, প্রজাতি কাকে বলে। তারপরে হচ্ছে প্রজাতির তোমার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো লেখো। এটা হচ্ছে তোমার মানে 4 মার্কের জন্য প্রজাতির বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর আসো যে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদ আলোচনা করো। যদি জীবতাত্ত্বিক মতবাদ আলোচনা করো আসে, সেটা কিন্তু অবশ্যই 10 মার্কসে আসবে, যে প্রজাতির জীবতাত্ত্বিক মতবাদগুলো আলোচনা করো। তারপরে আর একটা আছে 4 মার্কের প্রশ্ন, সেটা হচ্ছে কি যে ওই যে আর্নেস্ট মায়ার প্রজাতি সম্পর্কিত যে বৈশিষ্ট্যগুলো কথা বলেছেন সেগুলো লেখো। আর আর্নেস্ট মায়ার প্রজাতি সম্পর্কিত যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন সেগুলো লেখো। সেটা কিন্তু 4 মার্ক, অর্থাৎ 4 মার্কের আমরা এখানে দুটো কোশ্চেন করছি। একটা হচ্ছে যে প্রজাতি সম্পর্কিত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আর্নেস্ট মায়ার প্রদত্ত প্রজাতি সম্পর্কিত বৈশিষ্ট্য। এখানে কিন্তু দুই প্রশ্ন, একটা হচ্ছে প্রজাতি সম্পর্কিত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আর্নেস্ট মায়ার প্রদত্ত যে বৈশিষ্ট্য, দুটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে জীবতাত্ত্বিক মতবাদগুলো লেখো, জীবতাত্ত্বিক মতবাদের ব্যাখ্যা দাও। এটা হচ্ছে 10 মার্কে যাবে, অর্থাৎ গ বিভাগে যাবে। আর প্রজাতি কি, অনেকগুলো প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করছি। আর এছাড়া তো তোমার ধরো প্রজাতির সংজ্ঞা হিসেবে তো যে কোনোভাবেই আসতে পারে, যে 2টে সংজ্ঞা লেখো বা 3টে সংজ্ঞা লেখো, বা প্রজাতির সংজ্ঞাটা যে কোনোভাবেই আসতে পারে। তো এইভাবেই তোমার প্রশ্নগুলো সাজায় করতে হবে, আমরা করে ফেলবো আশা করি। এবং যদি আজকের আলোচনায় কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে নক দিও। আমার মনে হয় অসুবিধা হবে না, কেন, কারণ আমি পুরো বই নিয়েই আলোচনা করছি, বইয়ের বাইরে খুব একটা কিছু আমি বলি নাই। তোমরা যদি এই বইটা কালেক্ট করতে পারো, বইটা কালেক্ট করলে এখান থেকে তোমরা রিডিং বেশ কয়েকবার করতে হবে। আর সিস্টেমেটিক্সটা কিন্তু আসলে একটুখানি চর্চা করতে হয়। চর্চা না করে যদি কেউ মনে করো যে 1বার 2বার পড়বো, পড়ে তারপরে পরীক্ষায় লিখে ফেলবো, এটা কিন্তু হয় না, মানে একটুখানি প্র্যাকটিস করা লাগে। তো এই জন্য আমার মনে হয় তোমরা যদি 3-4বার পড়ো বা 5বার পড়ো, দেখবা যে নিজেই বুঝতে পারবা, তখন নিজস্ব একটা আইডিয়া তৈরি হবে। সেই আইডিয়া থেকে কিন্তু তখন তুমি প্রাসঙ্গিকভাবেই লিখতে পারবা। আর সকলের আমার মনে হয় সকলের বোঝার সুবিধা হবে যদি বইটা প্র্যাকটিস করো। তো পরবর্তী ক্লাস যাতে আমি নিতে পারি, সুস্থভাবে তোমাদের সামনে আসতে পারি, সেজন্য দোয়া রেখো আমার জন্য। আর তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো।